এই যে 24-এ এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা, আসলে ছাত্ররা, আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না, ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো। ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হলো, এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গর্তে দেখতে পাচ্ছি। যে আপনি চান সংবিধান পুনর্লিখিত হোক, আজ থেকে না আরো 30 বছর আগের থেকে, 40 বছর আগে থেকেই স্যার আপনি এটা চান। আপনার লেখায়, পড়ায়, বলায় সেটি স্পষ্ট। এখন আবার আপনি অংশীজনের কাছ থেকে মতামত নিচ্ছেন, তাদের চাওয়াটাকে স্যার, তাহলে কি স্যার উপসংহার থেকে আপনি সূচনায় কি করে যাবেন স্যার? আপনি তো ডিসিশন আগেই নিয়ে রেখেছেন, ব্যাপারটা অনেকটা এরকম মনে হয় না? না, আমি আগে ডিসিশন নিয়ে রেখিনি, খালি দেখে এটা খুব সিম্পল সাংবাদিক হিসেবে আপনার বোঝার কথা। জি স্যার। সেটা হচ্ছে এই যে আমি ব্যক্তিগতভাবে একটা অবস্থানে, আমার রাষ্ট্রবিজ্ঞানী যদি বলেন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের অভিজ্ঞতা থেকে যদি বলেন, এটা আমার অবস্থা। হুম। এখন যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বটা আমি যখন নিয়েছি, দায়িত্বটার প্রজ্ঞাপনের দুটো বিষয় বলা হয়েছে, তাই তো? জি স্যার। একটা হচ্ছে যে পর্যালোচনা করা, আরেকটা হচ্ছে যে কিছু সুপারিশ দেওয়া সংস্কারের জন্য। এই দায়িত্বটা আমি পালন করছি। এই ক্ষেত্রে শুধু আপনি যদি বলেন যে আমার অবস্থান কি নির্ধারণ করবে, তাহলে বুঝতে হবে যে আপনি এখনো এক কেন্দ্রিক ব্যবস্থা এবং মনে করেন যে সকল ব্যক্তি আসলে এখন একটি মনোভাব নিয়ে চলে, তা নয়। যখন কোনো প্রতিষ্ঠান চলে, যখন কোনো কমিশন চলে, যখন কেউ দায়িত্ব নেন, তখন আসলে সকলের মতামত, গণতান্ত্রিক প্রক্রিয়ার সকলের মতামতের মধ্য দিয়ে একটা সুপারিশ তৈরি হয়। সেদিক থেকে এই সুপারিশের যে কাজগুলো আমরা করছি, সেগুলো সকলের মতামতের প্রতিফলন। সেই মতামতের মধ্যে কমিশনের 9 জন সদস্য, আমি একজন। এর বাইরে হচ্ছে এ পর্যন্ত আপনাকে আমি বলি, সংখ্যাগুলি বললে আপনি বুঝতে পারবেন। আমরা যখন ওয়েবসাইটটা শুরু করি, তখন থেকে 1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 50,000 লোক মতামত দিয়েছে। খেয়াল করুন, 50,000 লোক। আমরা একটা জরিপ করেছি বিবিএস এর মাধ্যমে, 46,000 হাউস হোল্ডে সার্ভেটা করা হচ্ছে। এবার সিম্পল ম্যাথ, প্রায় 1 লাখ লোক, তাই তো? এই 1 লাখ লোক মানে 1 লাখ লোকের মতামত আছে। আমরা সিভিল সোসাইটির অর্গানাইজেশন গুলোর সাথে কথা বলেছি। এর মধ্যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন সব মিলে টিলে আপনি যদি দেখেন, প্রায় 52টা সংগঠনের প্রতিনিধিরা এসেছিল। আমরা অন্তত পক্ষে 7 জন সংবিধান বিশেষজ্ঞের সাথে কথা বলেছি। তো এরকম আমি একটা হিসাব দিতে পারি আপনাকে। এদের মতামত গুলো তো, এরা অংশীজন বাংলাদেশের, তাদের সংবিধানের বিষয়ে তাদের বক্তব্য আছে, তাই তো? এদের এগুলোর থেকেই আসলে একটা সুপারিশমালা তৈরি হবে। এই ধরুন আমাদের কমিশনে অন্য কেউ ওটা যদি মনে করে, ধরুন কথা, আমাকে বাদ দিন, কেউ যদি মনে করেন যে তিনি এইরকম করতে হবে বা ওই রকম করতে হবে, সেটাই সিদ্ধান্ত হবে। স্যার এটা পরিষ্কার। আমরা একটু সংবিধানের ভিতরে আসি স্যার। আমরা সংবিধানে থাকা রাষ্ট্রের 4 মূলনীতি, মানে এখন পর্যন্ত সংবিধানে যা আছে, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে মুজিববাদের উপকরণ হিসেবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিজয় দিবসে নাগরিক কমিটির মিছিলে অন্যতম প্রধান স্লোগান ছিল মুজিববাদ মুর্দাবাদ। 72-এর যে 4 মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের, বা স্যার যদি আপনাকে জানতে চাই যে আপনার অবস্থান, মতামত বা সুপারিশ কি। আমার প্রশ্নটা এই জন্য যে শেখ হাসিনা প্রবর্তিত ফেসিবাদে 15 বছর ধরে সকল প্রতিষ্ঠানগুলি গলা টিপে হত্যা করার ক্ষেত্রে, মানুষ মারার ক্ষেত্রে, এই ভোট চুরির জন্য, দুর্নীতির জন্য এই 4 মূলনীতিকে আসলে কোনোভাবে দায়ী করা যায় কিনা, মানে স্যার আপনি যদি একটু বলতেন। এখানে দুটো প্রশ্ন আছে। জি আসলে আমরা আপনার প্রশ্ন থেকে একটু ডিসেন্টেঙ্গেল করি দুটো প্রশ্ন, ঠিক আছে? জি। একটা হচ্ছে যে 4 মূলনীতির কথা বলেছেন বাংলাদেশের সংবিধানে, যা 1972 সালে গণপরিষদের মধ্য দিয়ে লিখিত সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। আপনি সেই 4 মূলনীতির কথা বলছেন, তাই তো? জি জি স্যার। এই যে 4 মূলনীতি 1972 সালে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হলো, এর কোনো অতীত ইতিহাস আপনি কি আমাকে বলতে পারেন? মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেটা একটা গণযুদ্ধ, যে গণযুদ্ধে সকলে অংশগ্রহণ করেছে, কিংবা ধরুন 1970 সালে নির্বাচন, যেটাকে আওয়ামী লীগ দাবি করে যে তার ম্যান্ডেট বাংলাদেশের সংবিধান লেখার জন্য, সেখানে কি এটা উল্লেখিত ছিল? 1969 সালের আন্দোলন, সেখানে কি এটা উল্লেখিত ছিল? ছিল না। তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে 72 সালে যে সংবিধান তৈরি করা হচ্ছে, যা কার্যত একটি দলের দ্বারা তৈরি হচ্ছে। গণপরিষদে সর্বসাকুল্যে 3 জন ছিলেন যারা আওয়ামী লীগ করতেন না, তাই তো? আওয়ামী লীগ 1970 সালে যে নির্বাচন হয়েছিল, তার ভিত্তিতে এই দাবিতে তারা একটা গণপরিষদ গঠন করে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আসলে সকলে অংশগ্রহণ করেছিল, দল মত নির্বিশেষে। এ বিষয়ে তো আপনার মনে, আমার মনে কোনো সংশয় থাকার কথা। এটা একটা
পিপলস ওয়ার, জনযুদ্ধ ছিল। তো তাদের প্রতিনিধিত্ব কি আপনি মনে করেন 1972 সালে যে গণপরিষদ সেখানে ছিল? ছিল না। তার মানে একটা অপ্রতিনিধিত্বশীল গণপরিষদের মধ্য দিয়ে পূর্বে আলোচিত হয়নি এমন বিষয়কে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযুক্ত করা হয়েছে। সে রাইট। সময় ক্ষমতায় যারা ছিলেন তাদের আদর্শ সেটা। তারা তো অন্যদের আদর্শকে নিশ্চয়ই সংবিধানে যুক্ত করেননি, না। করেছেন হুম। কি, করতে পারেন কি করতে? তাহলে যদি কেউ বলেন যে এটা আসলে আওয়ামী লীগের আদর্শ 1972 সালে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে, আপনি কি ভিন্নমতের জায়গাটা কোথায় বললেন? আমি ভিন্নমতের জায়গাটা দেখতে পাই না এখন। তাহলে এটা দাঁড়াচ্ছে যে রাষ্ট্রীয় মূলনীতির আলোচনা। আসলে আমি এইখানে একটু বলি, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের প্রথম সংবিধান কোনটা? প্রথম সংবিধান 72 সালে তৈরি হয়নি, প্রথম সংবিধান 1971 সালে তৈরি হয়েছে। সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। রাইট। সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, তাই তো? আপনি 72 সালের সংবিধানে তার রেফারেন্স পান না কেন বলুন তো? সেটার উল্লেখ নেই কেন? যে প্রথম সংবিধান যেখানে বলা হচ্ছে যে এই কারণে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করছি, রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর তার সংবিধান যুক্ত করছেন না কেন? এই প্রশ্নটা আমি করতে পারি, আপনি করতে পারেন, নাগরিকরা করতে পারে। ফলে যার আদর্শ নিয়ে যে আলোচনা, এই আলোচনাটা একটু অন্যভাবে করতে হবে, কেবলমাত্র আজকের সংবিধান সংস্কারের বিবেচনায় নয়, রাজনৈতিকভাবে। দ্বিতীয় যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদ বাংলাদেশে একনায়কতান্ত্রিক ব্যবস্থা অনেকবার ঘটেছে। ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, পার্সোনালিস্টিক অটোক্রেসি 2বার ঘটেছে। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে রাতারাতি পুনর্লিখন করে কোন রকম ম্যান্ডেট ছাড়া একদলীয় ব্যবস্থা চালু করেছিল। এটা বাংলাদেশের সংবিধানের পুনর্লিখন। তাহলে এইটা, এবং তারই পরবর্তী সময় সেই একই দল যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, যার সভানেত্রী ছিলেন শেখ হাসিনা, তারা যখন ক্ষমতায় আসেন 2009 সালে, তারা একই ব্যবস্থা নিল। আদর্শের মিলটা বুঝতে পারছেন তো? কানেকশনটা কি বুঝতে পারছি আমরা? আসলে যদি বুঝতে অসুবিধা হয় আমি সাহায্য করতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে একটি রাজনৈতিক দলের আদর্শ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা। তার জন্য তারা সংবিধান বদলে দেন, পুনর্লিখন করেন। 1975 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের সংবিধান পুনর্লিখিত হয়েছে। কথাটা আমি আবার বলি, রাইট। কারণ হচ্ছে আপনি 1972 সালের প্রণীত সংবিধান এবং 75 সালের জানুয়ারি মাসের পরের সংবিধানে এক সংবিধান নয়, জি স্যার। একেবারে এক সংবিধান নয়। মর্মবস্তুর দিক থেকে, কাঠামোর দিক থেকে রাষ্ট্র বদলে দেওয়া সংবিধান। একই ঘটনা ঘটেছে আপনার 2011 সালে পঞ্চদশ সংশোধনী নীতি। তাহলে একটি কানেকশনটা বুঝতে পারছেন কি? জি স্যার। কেন এই ফ্যাসিবাদের কথা আপনি বলছেন, সেটা যে আদর্শ দিয়ে পরিচালিত হয়, সেই আদর্শ 72 থেকে 75 ছিল, সেই আদর্শ আজকেও ছিল। ফলে কানেকশনটা হচ্ছে এই জায়গায়। আদর্শিক ভাবে আওয়ামী লীগের এই অবস্থানটা আছে, স্যার। এই এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠান ধ্বংসের বিষয়। স্যার, আমি আমি শুধু দুইটা জিনিস পরিষ্কার হওয়ার জন্য, একটা হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা বা সামাজিক ন্যায়, মানবিক মর্যাদা এবং মানে ন্যায় বিচারের কথা যেটা বলা হয়েছে, সামাজিক সুবিচার, সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে, সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে, সেইটার থেকে যে 4টা মূলনীতি নেওয়া হয়েছে, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলি তো আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও ছিল না। আর আমরা কেন, বা এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না, তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার মূলনীতিটাকে সংবিধানে অনুবাদ করছে? এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1। আর প্রশ্ন নাম্বার 2, তাহলে উত্তরটা দিয়ে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। জি স্যার, বলেন স্যার। আপনার কি মনে হয় যে 1972 সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল, সেই সংবিধানে সে অন্য কারো আদর্শ ওখানে যুক্ত করে দিয়েছিল? অন্য কেউ কি সে সময় ছিল স্যার? মানে গণপরিষদের মধ্যে এটা কি 1 দেশের সম্ভব গুপ্ত? যে আওয়ামী লীগ তার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, না খালেদার কথাটা শুনুন, স্যার, হ্যাঁ স্যার। বলুন আবার শুনি একটু। না স্যার, এটা হচ্ছে যে অন্য কেউ বলতে তো 1 সেন গুপ্ত, গণপরিষদের কথা যদি আমরা ধরি। হ্যাঁ, না, 3 জন ছিল, 3 জন হ্যাঁ, ছিল। 3 জন। ওই মানে গণপরিষদে আওয়ামী লীগের বাইরে 3 জন ছিল। হ্যাঁ। এবং সরঞ্জিৎ সেনগুপ্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেননি, এটাও আমাদের মনে রাখতে হবে। জি। তিনি বলেছিলেন যে এটা তিনি স্বাক্ষর করবেন না, করেনি 72-এর সংবিধানে। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে, এবং অনেকেই বলেন না, আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে যে 72 সালের সংবিধানে এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল। তো আওয়ামী লীগের আদর্শ ছিল না, সেটাই তো আমি বলছি, যে আপনি 1970 সালের ম্যান্ডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখার, কিন্তু সেখানে আপনি আমাকে বলেন নাই যে আসলে এই জিনিস আমি করব। বরঞ্চ 71 সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করেছি, এটা সামাজিক চুক্তি। সামাজিক চুক্তিটা কি? যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করে, এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি। তারপর আপনি হঠাৎ করে 72 সালে এসে আপনাদের মনে হলো যে না, আরো 4টা জিনিস আমাদের কোথাও থেকে আবিষ্কার করতে, ওই 3টা আমরা ফেলে দিচ্ছি। কথাটা আমি বললাম এই কারণে, আপনি বাংলাদেশের সংবিধানটা 72 সালের সংবিধান নিয়ে দেখুন, ওখানে উল্লেখ নেই
না বাংলাদেশের এটা প্রথম একদমই, সংবিধানের প্রতিশ্রুতিকে এটা একদমই ঠিক কথা অস্বীকার বলছেন। করা হয়েছে। কিন্তু স্যার সাম্য তাহলে মানবিক, আসুন, সাম্য তাহলে মানবিক মর্যাদার সুবিচার, সামাজিক সুবিচার তো ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের সাথে সাংঘর্ষিক না। দুটো তো একটা তো এন্টিথিসিস সাংঘর্ষিক না। হওয়ার প্রয়োজন নেই তো। আচ্ছা। আর সাংঘর্ষিক হওয়ার প্রয়োজন নেই। আপনি আপনি বলুন যে আপনি ধরুন ৭২ সালে সংবিধান যখন তৈরি করা হলো, তারপরে কি একটা গণভোট হয়েছিল? নো। না, হয়নি। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এটা ম্যান্ডেটটা নাই আসলে। ম্যান্ডেটটা প্রথমত ম্যান্ডেটটা নাই, কারণ ৭০ সালের যে নির্বাচন, সেই নির্বাচন আসলে পাকিস্তানের সংবিধান করার জন্য। আচ্ছা আচ্ছা, তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটা সংবিধান করার জন্য তো ম্যান্ডেটটা দেওয়া হলো, কিন্তু গণপরিষদের সদস্য কেবলমাত্র পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইলেক্টেড মেম্বাররা ছিল না, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বাররা ছিল। প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বারদেরকে ১৯৭০ সালে কি বাংলাদেশের মানুষ সংবিধান লেখার ম্যান্ডেট দিয়েছিল? দেয় নাই স্যার, দেয়নি তো। দেয় নাই। তাহলে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সে ম্যান্ডেট কি অর্জন করলো? মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে শুধুমাত্র কেন আওয়ামী লীগই এই ম্যান্ডেট পাবে? কেন বাংলাদেশের যে অন্য শক্তিগুলো লড়াই করেছে তারা কেন সেই ম্যান্ডেটটা পাবে না? যুদ্ধই যদি, মুক্তিযুদ্ধে যদি আমার ম্যান্ডেট হয়, সেই ম্যান্ডেট তো ন্যাপের আছে, সেই ম্যান্ডেট সিপিবির আছে, সেই ম্যান্ডেট অন্যান্য সংগঠনের আছে, তাই না? রাইট। সেই তাহলে আপনি না এটা 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 কমপ্লেক্সিটিটা বুঝতে পারছেন। স্যার এটা একদম পরিষ্কার আমি বুঝতে পারছি স্যার। এটা এখন পরীক্ষা দিলে স্যার আপনার কাছেও আমি হয়তো ভালো নাম্বারই পাবো। কিন্তু স্যার আপনি আমাকে একটু এইটা বলেন তো স্যার, আপনি এই সবসময় ভালো নম্বর পেয়েছেন, অসুবিধা নেই। আচ্ছা স্যার, এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার, এই যে ২৪-এ এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা, আসলে ছাত্ররা, আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না, ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো। ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হলো, এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গর্তে দেখতে পাচ্ছি।